নমস্কার, চ্যানেল গল্প স্বল্পতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন শিবাঙ্গনের কলমে লেখা রহস্য রোমাঞ্চ গল্প কাটাকুটির খেলা, সকল পর্ব একসঙ্গে। প্রধান চরিত্রে অরুণাভ, অদিতি, মৃন্ময় ও মঞ্জু এবং কতকের ভূমিকায় আমি রাজ। তাহলে শুরু করা যাক। ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারের 4 বন্ধু একরকম হঠাৎ করেই একটা রাত জঙ্গলে কাটাবে এই রকম পরিকল্পনা নিয়ে এসে পৌঁছয় পুরুলিয়ার এক নাম না জানা জঙ্গলে। এখানে সরকারি গেস্ট হাউস কিছু নেই। শেষ বড় রাস্তাটায় মধুকুঞ্জপুর নামে একটা গ্রামের ফলক দেখতে পেয়েছিল ওরা। ওখানেই বাস থামলে দু একজন স্থানীয় গ্রামবাসীর সাথে নেমে পড়ে ওরা 4 মূর্তি। ইচ্ছে এবার বাকি পথ পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে কোনো একটা সুবিধাজনক জায়গায় তাঁবু খাটিয়ে একটা রাত কাটাবে। ল্যাপটপ, মোবাইল, এমনকি আজকের জীবনের সমস্ত অত্যাবশ্যক বস্তুগুলোকে দূরে সরিয়ে রেখে। আর সেই মতোই প্রায় 1 কিলোমিটার পথ জঙ্গলের মধ্যে ঢুকে এসে একটা খোলা জায়গা দেখে একটু তফাতে 2টো তাঁবু পাতে ওরা, একটা ছেলেদের জন্যে আর একটা মেয়েদের জন্যে। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধে নামে। আর সন্ধ্যের পর জঙ্গল থেকে কিছু গাছের শুকনো ডালপালা জোগাড় করে মাঝে আগুন জ্বালিয়ে খুব মজা করে ওরা উপভোগ করে একটা আদিম জীবন। হাতে বিয়ারের ক্যান আর ব্যাগে করে আনা চিকেন তন্দুরি। সন্ধ্যেটা বেশ কাটে ওদের। তারপর কখন যে রাত নেমে যায় ওদের খেয়াল নেই। রাতের খাবার খেয়ে ওরা ঢুকে যায় যে যার তাঁবুতে। ঠিক হয় সকালে উঠে জঙ্গলটা ঘুরে দেখবে ওরা। তারপর রাত বেশ গভীর হলে কোনো একটা অজ্ঞাত কারণে নিজের তাঁবু থেকে বের হয়ে আসে অরুণাভ। অরুণাভ বেশ কিছুক্ষণ ধরেই উল্টো দিকে তাঁবুটার দিকে ঠায় তাকিয়ে দাঁড়িয়ে। ঘড়ি বলছে সময় এখন রাত 1:40। এমনিতে এই সময়টা বাড়িতে থাকলে ল্যাপটপ নিয়েই কাটে অরুণাভর। হয় কলেজের কাজের জন্য, নতুবা কোনো একটা পর্ন সাইটে ঢুকে ঢুলু ঢুলু নেশাতুর চোখে তাকিয়ে কিছুটা আনন্দে মেতে থাকা, এই আর কি। তবে এখানে সে সুযোগ নেই। জঙ্গলের মধ্যে পাতা তাঁবুতে না আছে ইলেকট্রিসিটি, না আছে ইন্টারনেট। তাই এখানের দিনটা যে মোটেও বাড়ির মতো কাটবে না সেটা শুধু অরুণাভ কেন, ওরা সকলেই জানে। আর জানে বলেই 2টো রাত জঙ্গলে কাটানোর যে উন্মাদনা ওদের মধ্যে সকালে ছিল, প্রথম দিন রাত 1:30টা পার করতে না করতেই সেই উন্মাদনা অনেকটাই গায়েব। এসব কথাই মনে মনে ভাবছিল অরুণাভ। উল্টো দিকে তাঁবুতেও যে ওর বন্ধুরা ঘুমোয়নি সেটা বেশ বুঝতে পারে অরুণাভ। কি রে,
তুই ওখানে কি করছিস? হঠাৎ এই নিশুতি রাতের একটানা ঝিঝি পোকা ডাকের কনসার্ট ভেদ করে মৃন্ময়ের গলা শুনে একটু যেন চমকি যায় অরুণাভ। না, ঘুম আসছিল না, তাই ভাবলাম। আসলে এর আগে পাহাড়ে বেশ কয়েকবার ট্রেকিংয়ে গিয়ে রাত্রিবাসের অভিজ্ঞতা থাকলেও এখানে জঙ্গলের মধ্যে রাত কাটাতে কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে। এটা একদম সঠিক বলেছিস। কত রকমের জঙ্গলি জানোয়ারদের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে বলতো। আর কয়েকটা জানোয়ারের ডাক তো রীতিমতো ভয়ে ধরানো। মৃন্ময়ের কথা শুনে অরুণাভ বুঝতে পারে যে মুখে পরিষ্কার করে বলতে না পারলেও মৃন্ময় যথেষ্ট ভয় পেয়ে আছে। তবে অরুণাভ নিজের অস্বস্তিটা ঠিক কিন্তু ভয় নয়। একটু আগে সে যখন তাদের তাঁবুর ভেতরে শুয়েছিল তখন বাইরে একটা অস্বাভাবিক পায়ের শব্দ শুনতে পায়। সাধারণত জঙ্গলি জানোয়ারদের নিজেদের পায়ের তলার কোনো শব্দ হয় না। জঙ্গলের মাটির ওপরে যে শুকনো পাতা পড়ে থাকে সেগুলোর ওপরে পশুদের পা পড়ে একটা শব্দ তৈরি হয়, সেটা অরুণাভ জানত। কিন্তু একটু আগে যে শব্দটা ও শুনেছে সেটা ঠিক পশুর চলার নয় এবং একেবারে ওদের তাঁবুর পাশেও নয়, কিছুটা দূরে। আর সেটা মনে হতেই ওর যেটা প্রথম মাথায় আসে, ওদের তাঁবু থেকে একটু দূরেই মঞ্জুদের তাঁবু। শব্দটা খুব সম্ভবত ওদের তাঁবুর দিক থেকেই আসছে। কথাটা মনে হতেই আর নিশ্চিন্তে শুয়ে থাকতে পারেনি অরুণাভ। নিজেদের তাঁবুর বাইরে এসে লক্ষ্য করতে থাকে মঞ্জুদের তাঁবুটির দিকে। এই, ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে, বুঝলি? সেটা অরুণাভরও মনে হয়েছে। সাথে সাথে এটাও মনে হয়েছে যে অস্বাভাবিক পায়ের শব্দটা সে শুনতে পেয়েছে সেটা নিশ্চিতভাবে অদিতির কান এড়াবে না। অত্যন্ত বুদ্ধিমতী চৌখস মেয়ে এই অদিতি। তুলনায় মঞ্জু বেশ কিছুটা সহজ সরল সাদাসিধে। তাই ওদের তাঁবুর আশেপাশে যদি সত্যিই কেউ এসে থেকে থাকে তাহলে মঞ্জু সেটা খেয়াল না করলেও অদিতি নিশ্চিতভাবে খেয়াল করে থাকবে। অরুণাভ জানে প্রয়োজন পড়লে অদিতি তার সাথে ঠিক যোগাযোগ করে নেবে। তবু নিজের মন থেকে নিশ্চিত হতে না পারায় ওদের তাঁবুর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল অরুণাভ। কি এত ভাবছিস বলতো? আরে ওরা নিশ্চিন্ত ঘুমোচ্ছে। এই ঘন জঙ্গলের মধ্যে বেশিক্ষণ তাঁবুর বাইরে থাকাটা নিরাপদ নয়, বুঝলি? আরে হতেও তো পারে চারপাশের গভীর অন্ধকারের মধ্যে আমরা কাউকে দেখতে না পেলেও কোনো হিংস্র জন্তু হয়তো আমাদের উপরে খেয়াল রেখে বসে রয়েছে, তাই নয় কি? অরুণাভ আর কথা না বাড়িয়ে ঢুকে আসে ওদের তাঁবুর ভেতর। কথাটা হয়তো মৃন্ময় ভুল বলেনি, কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে সে তো একটু আগেই তাঁবুর বাইরে একটা পায়ের শব্দ শুনেছে। আর সেই কারণেই মঞ্জু আর অদিতির কোনো বিপদ না হয় সেটা ভেবে একটা ভয় তাকে ঘিরে ধরেছে। তাই নিজেদের তাঁবুর চেনটা টানতে গিয়ে একবার শেষবারের জন্য মঞ্জুদের তাঁবুর দিকে তাকিয়ে দেখে অরুণাভ। কিন্তু যেটা দেখতে পায় সেটার জন্য সে বিন্দু মাত্র প্রস্তুত ছিল না। অরুণাভর মেরুদণ্ড বেয়ে একটা কনকনে হিমেল স্রোত নেমে যায়। সে পরিষ্কার দেখতে পায় একটা বেশ লম্বা মানুষের মতো দেখতে জীব মঞ্জুদের তাঁবুর পাশে দাঁড়িয়ে। জীবটা এতটাই লম্বা যে তার মাথাটা তাঁবুর ওপর দিয়েও বের হয়ে থাকে। অরুণাভ দেখতে পায় সেই জীবটার মুখে এক নৃশংস হাসি। অরুণাভ জীবনে কখনো পিশাচ দেখেনি। এই সম্পর্কে তার সামান্য জ্ঞান ওই গল্পের বইয়ের পাতা থেকেই। ছোটবেলায় ওই রকমই গল্পের বইয়ের পাতায় যেমন ড্র্যাকুলারের ছবি দেখেছিল, এই জীবটাকেও দেখে অনেকটা ওই রকমই মনে হয় অরুণাভর। ওর ভীষণ ইচ্ছে করে একবার অদিতিকে পুরো ব্যাপারটা জানিয়ে সাবধান করবে ওদের তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা সাক্ষাৎ বিভীষিকা সম্পর্কে। ওরা যেন কিছুতেই তাঁবুর চেন না খোলে। আর পর মুহূর্তেই আবার একবার সেদিকে তাকিয়ে দেখে অরুণাভ। কিন্তু এবার আরও চমকে ওঠে সে। একটু আগেও যে মূর্তিমান বিভীষিকা মঞ্জুদের তাঁবুর বাইরে দেখেছিল সেটা আর সেখানে নেই। সবকিছু একেবারে ফাঁকা, ঠিক আগের মতো।
শুধু জঙ্গলের মাঝের এই ফাঁকা চত্বর মতো জায়গাটায় শুধুমাত্র ওদের দুটো তাঁবু। আকাশ থেকে নেমে আসা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ওই চার চৌকো ফাঁকা জায়গাটা। অরুণাবরা জঙ্গলে আসার জন্যে বেছে বেছে পূর্ণিমার দিনটাই নির্বাচন করেছিল। এমনিতে ওদের সাথে দুটো 5 সেলের টর্চ আছে, কিন্তু জঙ্গলে রাতের অন্ধকারে যে ওই 5 সেলের টর্চ যথেষ্ট হবে না সেটা বুঝেই ওরা পূর্ণিমার দিন এখানে আসবে বলে স্থির করে। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু রাতের বেলা হঠাৎ করে অরুণাবর মনে একটা ভয়ের বীজ ঢুকে গেল। সে যেন কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কে ছিল ওই অতিকায় দানব, আর সে চোখের নিমিষে কোথায় হারিয়ে গেল কিছুই বুঝে উঠতে পারে না অরুণাব। তবে তখনই একবার ভেবে দেখে, যদি পুরো ব্যাপারটাই ওর মনের ভুল হয়ে থাকে তাহলে অদিতিদের সে কথা বললে অদিতি আর মঞ্জু হয়তো ভয় পেয়ে যাবে। হতেও পারে সবটাই ওর মনের ভুল, কারণ সত্যিই যদি এখানে এরকম বিকট দর্শন কোনো জীব থাকতো তাহলে কেউ না কেউ সেটার কথা জানতই। তাই পুরো ব্যাপারটা নিজের মনের মধ্যে চেপে রেখে অরুণাব ওর তাঁবুর চেন টেনে বন্ধ করে দেয়। এমনকি মৃন্ময়কেও কিছু বলে না। তবে সে জানে যে আজ বাকি রাতটা ওর ঘুম আসবে না, জেগেই কাটাতে হবে। কি রে অরুণাবু, ওঠ এবার, ভোর হয়ে গেছে তো। মৃন্ময়ের ডাকে ধর্মর করে উঠে বসে অরুণাভ। কি কি হয়েছে? কোনো বিপদ? আরে কারোরই কিছু হয়নি, ভোর হয়ে গেছে দেখ, তাই তোকে ডাকলাম। অদিতি, মঞ্জু, ওরা সবাই ঠিক আছে তো? মনে হয় ঠিকই আছে। আরে এই তো একটু আগে দেখলাম অদিতি ঘুম থেকে উঠে তাঁবুর বাইরে পায়চারি করছে। ওই তো তোর কথা জিজ্ঞাসা করছিল। তবে হ্যাঁ, মঞ্জুকে দেখিনি। মনে হয় মঞ্জু এখনো ঘুম থেকে ওঠেনি, এমনিতেও সে একটু লেট রাইজার। অরুণাভ কথাটা বলার সাথে সাথেই ওদের তাঁবুর বাইরে থেকে অদিতির গলা শুনতে পাওয়া যায়। কি রে, তোরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? আমি তো দিব্যি একচোট হেঁটে আসলাম চারপাশ থেকে। তোরা ভোরবেলা জঙ্গলের সৌন্দর্যটা মিস করলি রে। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। অদিতির স্বভাবসিদ্ধ হাসি খুশি কণ্ঠস্বর শুনে অরুণাভ আশ্বস্ত হয়। গতকাল রাতে যে ভয়টা সে পেয়েছিল সেটা তাহলে সম্পূর্ণ অমূলকই ছিল। হয়তো এরকম কিছুই হয়নি, পুরো ব্যাপারটাই ওর মনের ভুল, হ্যালুসিনেশন। আর সেটার সবথেকে বড় প্রমাণ হলো রাত পার হয়ে ভোর হয়ে যাওয়ার পরেও অদিতি আর মঞ্জু একদম ঠিকঠাকই আছে। তা তুই তো ভোরবেলার জঙ্গলের সৌন্দর্য দেখে এলি, আর তোর বন্ধুরা কি করছে? আমি বেরোতে যাওয়ার আগে ঠিক যেভাবে ঘুমোচ্ছিল, বেরিয়ে ফিরে দেখি ঠিক সেইভাবেই ঘুমিয়ে আছে। সত্যি রে, আরাম করে ঘুমোনো কাকে বলে সেটা মঞ্জুর থেকে শিখতে হয়। নিদ্রা দেবীর মানুষ কন্যা। একবার ভেবেছিলাম জোর করে তোকে তুলে নিয়ে যাব, কিন্তু এতটাই আয়েশ করে ঘুমোচ্ছিল যে ওকে ডাকতে মন চাইল না। প্রায় মিনিট 40 পরে যখন ফিরে এসে দেখি মহারানী একইভাবে ঘুমাচ্ছে। জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে এসেও কি সারাক্ষণ ঘুমিয়ে কাটাবে নাকি? এ তো মহাবিপদ হলো। ও যখন ঘুমোতে চাইছে ওকে ঘুমাতে দে। যদি জোর করে ওকে টেনে নিয়ে যায় তাহলে বকর বকর করে আমার শান্তিটা নষ্ট করে ছাড়বে। সে কথা ঠিক, কিন্তু আমরা এখান থেকে এগিয়ে গেলে ওকে তো আর পেছনে ফেলে রেখে যাওয়া যাবে না। না, ফেলে রেখে যাব বলছি না, যখন নিজে থেকে ঘুম ভাঙবে তখন উঠবে। যাই হোক, জানিস তো ওই ওই সামনে যে পাহাড়ের টিলাটা দেখা যাচ্ছে, সেখান থেকে একটু বাদিকে ঘুরলেই একটা ছোট্ট ঝর্ণা আছে। তুই কি ওখানে গিয়েছিলি নাকি? হ্যাঁ, ওই একরকম হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। আসলে বাড়িতে থাকলে যে সময়টা মোবাইল ফোনে কাটে সেই সময়টা এখানে যেন কাটতেই চাইছে না। মনে হচ্ছে হাতে যেন অফুরন্ত সময় কাটতেই চাইছে না। না, সে ঠিক আছে, কিন্তু একা তোর অতটা যাওয়া উচিত হয়নি। জঙ্গলে যে কত রকমের বিপদ আপদ থাকতে পারে তার খোঁজ কে রাখে বলতো? দূর, দিনের বেলা আর কিসের ভয়? তাছাড়া এটা তো শুধু নামেই জঙ্গল,
বন্য পশু বলতে এখানে সজারু, বুনো খরগোশ আর কিছু হরিণ ছাড়া আর কিচ্ছু নেই। তবে জানিস, সকালবেলা ঝর্ণার ওখানে বেশ কিছু পাখি দেখেছি। কি নাম সেগুলোর জানি না, তবে গায়ের রঙগুলো ভারী সুন্দর। এই ছবি তুলিস নি? হ্যাঁ, তুলবো না আবার? আমার তো জঙ্গলে আসার একটাই কারণ, বাবা ডিএসএলআরটা কিনে দিয়েছে কি কলকাতার দুর্গাপুজোর ছবি তোলার জন্য। সত্যি রে, এখন মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরাটা ছাড়া এই জঙ্গলে আসাটা যেন অপূর্ণ থেকে যেত। সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, এই তোরা দেখবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখব। আরে আমি তো তোর বরাবরই ফটোগ্রাফির ফ্যান। আর আমার ধারণা অরুণাবরও তাতে বিশেষ কোনো আপত্তি থাকবে না। কি বলিস অরুণাব? অরুণাব ততক্ষণে তাঁবুর বাইরে বেরিয়ে ফাঁকা জায়গাটায় দুটো পাথর রেখে তার ভেতরে আশেপাশে জঙ্গল থেকে কিছু শুকনো পাতা, শুকনো ডাল নিয়ে এসে তা দিয়ে আগুন জ্বালিয়ে জল গরম করতে বসিয়েছে। ফ্লাস্কে আনা গরম জল ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, তাই চা করার জন্য এই গরম জলের ব্যবস্থা। আর সেটা করতে করতেই অরুণাব হাঁক পাড়ে। অদিতি, এবার তোর বান্ধবীকে বল শীত ঘুম ভেঙে জেগে উঠতে। ঘড়িতে প্রায় 7:30 বাজে। আমি চা করছি, খেয়ে রেডি হয়ে নিতে হবে। শুধু শুধু তাঁবুতে বসে থাকার জন্য তো আর আমরা এই জঙ্গলে আসিনি, তাই না? জো হুকুম বস, এখনই মঞ্জুকে ঘুম থেকে তোলার বন্দোবস্ত করছি। সোজা কথায় ঘুম থেকে না উঠলে মাথায় ঠান্ডা জল ঢেলে দেবো, দেখ। অদিতির কথা শুনে অরুণাব আর মৃন্ময় দুজনেই হেসে ওঠে। আর ঠিক তখনই অদিতির তাঁবুর ভেতর থেকে মঞ্জুর সদ্য ঘুম ভাঙা আদুরে ডাক শুনতে পাওয়া যায়। না রে ভাই, আমাকে আর তোদের ঘুম থেকে তুলতে হবে না, আমি নিজেই উঠে গেছি। মঞ্জুর গলা শুনে ওরা সকলে আরো জোরে হেসে ওঠে। অদিতির এই ভয়ঙ্কর পরিকল্পনাটা ভেস্তে গেল বলে। তবে কি জানিস তো, আমার না সারা রাত একদম ঘুম হয়নি, তাই ভোরবেলা থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ রে অনুভব, এই জায়গাটা ঠিকঠাক তো? ঠিকঠাক মানে? ভুলভাল তুই কি দেখলি? যাই বল ভাই, আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। একদিনের ছুটি কাটিয়ে এখানে ঠিক মন ভরবে না, বেশ কিছুদিনের জন্য আসতে হবে। আমারও কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে, তবে কালকে রাত্রে পূর্ণিমা ছিল বলেই আকাশে আলো ছিল। সেটা না থাকলে অবশ্য কতটা ভালো লাগতো সেটা বলতে পারছি না। অদিতি আর মৃন্ময় নিজেদের মতো হালকা চালে কথাবার্তা বললেও অরুণাব মঞ্জুর প্রশ্নটা শুনে একটু থমকে যায়। ওর মনে একটা খটকা লাগে। হঠাৎ মঞ্জু এই কথা জিজ্ঞাসা করলো কেন? তাহলে ওর মতো মঞ্জুও কি গতকাল রাত্রে কিছু অস্বাভাবিক উপলব্ধি করেছে? আর সেটা মনে হতেই ও জিজ্ঞাসা করে, দেখ মঞ্জু, আমি যতদূর খোঁজ নিয়েছি তাতে তো এই জায়গাটা সম্পর্কে খারাপ কিছু তো শুনিনি, কিন্তু তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন? না, সেরকম কিছু নয়, এমনি বললাম। অরুণাব চা ততক্ষণে হয়ে গেছে। 4টে কাগজের কাপ থেকে দার্জিলিং চায়ের ফ্লেভার ওঠা, একটা ডিশ আর পাশে রাখা কিছু ক্রিম ক্র্যাকার বিস্কিট। ও এগিয়ে ধরে বন্ধুদের দিকে। মোটামুটি 1-2 দিন ভালোভাবে জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই অরুণাব রুকস্যাকে ভর্তি করে এনেছে। দার্জিলিং চা দিয়েই তার উদ্বোধন করে। মৃন্ময়রা জানে ওদের যা যা প্রয়োজনীয় সবই অরুণাব ব্যবস্থা করে রেখেছে। সময়ে সময়ে এক এক করে সেগুলো আসবে। এই আমি সকালবেলা ক্রিম কেকার বিস্কুট খাবো না, এই নিয়ে মায়ের সঙ্গে আমার রোজের ঝগড়া। আমার থিন বিস্কুট চাই। দেখ মঞ্জু, বাড়িতে আমরা যে যেমনই থাকি, কিন্তু এটা তো আর বাড়ি নয়। নিজেদের পছন্দের চাওয়া পাওয়াগুলোকে একটা দিনের জন্য একটু অ্যাডজাস্ট করে চলতে হবে রে। ছাড় তো অরুণাবর কথা, খেতে হলে খা, না খেতে হলে আমায় দিয়ে দে। এই না না, খাবো খাবো, কিন্তু আমাকে তার আগে একবার মাইনাস করতে হবে রে, বড্ড জোরে পেয়ে গেছে। অরুণাব এ ব্যাপারে অসহায়। অদিতি সকালবেলা উঠে নিশ্চয়ই তার কোনো একটা সুলুক সন্ধান খুঁজে বের করেছে। সেই কারণেই অরুণাব একটু হেসে অদিতির দিকে চোখের ইঙ্গিত করে। আর অদিতি মঞ্জুর উদ্দেশ্যে বলে ওঠে, আসুন মহারানী,
আপনার হিসু করার জায়গা আমি বোরবোর উঠে খুঁজে দেখেছি। এবার আপনি দয়া করে আমার সাথে এসে নিজেকে হালকা করে আমায় কৃতার্থ করুন। মঞ্জুর চায়ের কাপটা প্লেটের উপরে পড়ে থাকে, আর অদিতি ওর চায়ের কাপটা নিজের হাতে নিয়ে মঞ্জুর দিকে এগিয়ে চলে। ওদের দুটো তাঁবুর মাঝখানে যে ফাঁকা চত্বরটা রয়েছে তার থেকে ডান দিকে একটু এগিয়েই জায়গাটা সামান্য ঢালু হয়ে নিচে নেমে গেছে। ওদিকে কয়েক ধাপ নিচে নেমে গেলে আর উপর থেকে দেখা যাবে না। আচ্ছা, এদিকে মঞ্জুর দৃষ্টি আকর্ষণ করে অদিতি বলে ওঠে, যান মহারানী, হালকা হয়ে আসুন। সত্যি রে অদিতি, তুই আগের জন্মে নিশ্চয়ই আমার মা ছিলিস, না হলে আমার এত খেয়াল আর কে রাখবে বল? আগের জন্মে কিনা জানি না, তবে এ জন্মেও আমি তোর মা ছাড়া আর কিছু নয় বলেই আমার মনে হয়। তোকে এরকম কোলে পিঠে করে বড় আমাকেই করতে হচ্ছে। দেখি প্রলয়কে বলে, যদি সে রাজি থাকে তাহলে আমাদের বিয়ের পর তোকে না হয় দত্তক নিয়ে নেব। অদিতির কথা শুনে সকলেই ওরা হো হো করে হেসে ওঠে। কথাটা সত্যি। সেই কলেজ থেকেই মঞ্জু অদিতির ওপর একটু বেশি নির্ভরশীল, আর এখানে একদিনের জন্য জঙ্গলে বেড়াতে এসে তার অন্যথা যে হবে না সে কথা বলাই বাহুল্য। আর ওদিকে মঞ্জুর প্রাতকৃত্য স্বার্থে সেই মাটির ঢাল বরাবর কয়েক ধাপ নিচের দিকে নেমে গেলে অদিতি ওপরে অপেক্ষা করতে থাকে। আর ওদিকে অরুণাভ আর মৃন্ময় এই জঙ্গলের ঠান্ডা শিরশিরে হাওয়ার মধ্যে বেশ উপভোগ করে চাটা খেতে থাকে। সত্যি জঙ্গলের মধ্যে একটা আলাদা ম্যাজিক আছে। কত অজানা অচেনা শব্দ যে দূর থেকে ভেসে আসে তার বলার নয়। আর মাঝে মাঝে কয়েকটা জঙ্গলি খরগোশ নিজেদের বাসস্থান ছেড়ে ওদের সামনে এসে পড়লে যেন নিজেরাই অপ্রস্তুতে পড়ে যায়। এরকমই একজোড়া খরগোশের কাণ্ড দেখে অরুণাভ আর মৃন্ময় খুব মজা করতে থাকে। আর ঠিক তখনই মঞ্জুর কথায় ওদের খেয়াল ফেরে। ইস, কি সুন্দর রে খরগোশগুলো। অদিতি গেল কোথায়? ওকে বল না ওর ক্যামেরায় এই ছবিগুলো ধরে রাখতে। কোথায় আবার যাবে? তোর সঙ্গেও তো গেল। হ্যাঁ, সে তো গেল, কিন্তু তারপর আমি তো উঠে এসে অদিতিকে দেখতে পেলাম না। আমি ভাবলাম ও বোধহয় আবার তোদের কাছে ফিরে এসেছে। কি বলছিস তুই? কই না তো, অদিতি তো এখানে আসেনি। আরে আমরা তো ভাবলাম ও তোর সাথেই আসবে। কিন্তু অদিতি তো ওখানে ছিল না। মঞ্জুর কথা শুনে অরুণাভ এক লাফে ওখান থেকে উঠে পড়ে, তারপর এক ছুটে এগিয়ে যায় অদিতি আর মঞ্জু যেদিকে গিয়েছিল সেদিকে। এদিক ওদিক যতদূর দেখা যায় সব দিকে খুঁজতে থাকে অদিতিকে, কিন্তু কোথাও অদিতিকে দেখতে পায় না অরুণাভ। মেয়েটা কয়েক মুহূর্তের মধ্যে যেন একেবারে ভ্যানিশ হয়ে যায় ওদের চোখের সামনে থেকে। এদিকে ততক্ষণে অরুণাভর পিছু পিছু মৃন্ময়ও সেখানে এসে পৌঁছয়, আর তার পেছনে মঞ্জু। অদিতি কোথায় গেল? অরুণা, সে তো এক মুহূর্ত আগে আমার সাথেই ছিল। চোখের সামনে গোটা পৃথিবী যেন দলে ওঠে অরুণাভর। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে অদিতি এক মুহূর্ত আগে ওদের সঙ্গে ছিল, সে আর ওদের সাথে নেই। কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারে না সে। দুয়া চিৎকার করে অদিতির নাম ধরে ডাকে অরুণাভ। অদিতি, 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 আর ওর দেখা দেখি মঞ্জু চিৎকার করে ডাকে অদিতির নাম ধরে। অদিতি, 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 ওদের ডাক জঙ্গলের গাছগাছালিতে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলেও অদিতির কোনো প্রত্যুত্তর ওরা পায় না। মেয়েটা যেন নিমিষের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। ওরা যতটা সম্ভব হয় ছুটে এদিক ওদিক গিয়ে খোঁজ করে অদিতির। কিছুক্ষণ পরে একটা পাথরের খাঁজে অদিতির হাতে ধরে থাকা সেই দার্জিলিং চায়ের কাপটা পাওয়া যায়। তার তলায় তখনও বেশ খানিকটা চা পড়ে রয়েছে। শুধু পাওয়া যায় না জলজান্ত শরীরের অদিতিকে, তখন মনের ভেতর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে ওদের। কি করে কি ঘটলো কিছুই বুঝে উঠতে পারে না।
শুধু পাগলের মতো অদিতির নাম ধরে চিৎকার করে ডাকা ছাড়া ওদের আর কিছুই করার নেই। এই জঙ্গলে না আছে কোনো মোবাইল ফোনের টাওয়ার, না আছে ইন্টারনেট পরিষেবা। যেন বহির জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপে আটকে পড়েছে ওরা তিনজন। এবার সেখান থেকে কোথায় যেতে হবে সেই ব্যাপারেও কোনো ধারণা নেই ওদের কারোর কাছে। যেহেতু এই জঙ্গলে বেড়াতে আসার পরিকল্পনাটা প্রায় পুরোটাই অরুণাবর করা, তাই কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না ও। সব থেকে বড় কথা হলো, প্রলয়কে সে কি উত্তর দেবে? আগামী মাসেই ওদের ম্যারেজ রেজিস্ট্রি হওয়ার কথা। বেশ কিছুদিন একসঙ্গে সম্পর্কে থাকার পর ওরা ঠিক করে বাকি জীবনটা ওরা একসাথে কাটাতে চায়, আর সেই জন্যই সরকারি স্বীকৃতি লাভের জন্য এই রেজিস্ট্রির ব্যবস্থা। সেখানে অরুণাবু কি করে প্রলয়কে বলবে যে ওদের এক রাত্রে জঙ্গল সাফারি করতে গিয়ে অদিতি ওদের থেকে হারিয়ে গেছে? সবকিছু মাথার মধ্যে একেবারে তালগোল পাকিয়ে যায় অরুণাবুর। দুয়াতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ে ও। আচ্ছা অরুণাব, একটা কথা বলতো, এখানে আসার পর থেকে তোর এই জায়গাটাতে কিছু অস্বাভাবিক মনে হয়নি? অরুণাবু জানে এই মুহূর্তে যদিও গতকাল রাত্রের ঘটনাটা সত্যি বলে, তাহলে এখানে আসা এবং অদিতির সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য সকলে ওকেই দায়ী করবে। এই কারণে সত্যিটা গোপন করে ও বলে, কেন রে, তুই এরম বলছিস কেন? আমি তো এখানে অস্বাভাবিক কিছু দেখিনি। দেখিসনি? কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই জায়গাটার চারপাশ থেকে যা দেখা যাচ্ছে একেবারে সেটা সঠিক নয়। আর তুই সব কিছু জেনেও মিথ্যে বলছিস। কাল রাতে তোরা শুয়ে পড়ার পর আমি কারোর পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল তুই বা মৃন্ময় কোনো প্রয়োজনে আমাদের তাঁবুর কাছে গেছিস, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও তোদের কারোর থেকে কোনো সাড়া না পেয়ে আমি নিশ্চিন্ত হই যে সেটা তোরা নস। কেউ একজন এসেছিল আর আমাদের তাঁবুর চারিপাশে চক্রাকারে ঘুরছিল, তবে কিছুক্ষণ সেখানে থাকার পর সে চলে যায়। দেখ, জঙ্গলে রাত্রিবেলা অনেক পশু বের হয়। শুকনো পাতার ওপরে তাদের পায়ের শব্দ তুই শুনে থাকতে পারিস। তার বেশি কিছু বলে আমার মনে হচ্ছে না। না রে, তুই মিথ্যে বলছিস। ব্যাপারটা এত সহজ নয়। বন্য কোনো পশুর পায়ের শব্দ আর মানুষের পায়ের শব্দ দুটো এক নয়। আমি নিশ্চিত কাল রাতে যে এসেছিল সে মানুষ বা কোনো বন্য পশু নয়। অরুণাবু বুঝতে পারে তার মানে গতকাল রাত্রেও যাকে দেখেছিল সেটা শুধুমাত্র মনের ভুল নয়। মঞ্জুও তার আভাস পেয়েছে। গায়ের জোরে যতই অরুণাবু ব্যাপারটিকে অস্বীকার করুক না কেন, সে নিজেও মন থেকে জানে যে মঞ্জুর অনুমান মিথ্যে নয়। কাল রাত্রে সত্যিই কেউ এসেছিল। এই অরুণাবু, একবার বাইরে আয় তো। তাঁবুর বাইরে থেকে হঠাৎ করে মৃন্ময়ের গলা পেয়ে প্রায় লাফ দিয়ে বেরিয়ে আসে অরুণাবু, আর এসেই দেখে মৃন্ময় তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে, ওর হাতে অদিতির ডিএসএলআরটা। এটা কোথায় পেলি? এটা তো অদিতির। ওই যে মাটির ধাপের নিচে একটা পাথরের খাঁজে পড়েছিল। আমার ধারণা অদিতির সঙ্গে যখন সত্যিই ভয়ঙ্কর কিছু একটা ঘটে তখন এটা ওর হাতেই ছিল, আর ওখানেই পড়ে যায়, বুঝলি? মৃন্ময় অরুণাবের দিকে তাকিয়ে সরাসরি কথা বলতে থাকলেও মঞ্জুর একটু পাশে দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে মঞ্জুর দিকে চোখ পড়তেই চমকে ওঠে মৃন্ময়। অরুণাব মঞ্জুর চোখের দৃষ্টি ফলো করে বুঝতে পারে মঞ্জু মৃন্ময়ের পিঠে এমন একটা কিছু দেখেছে যার জন্য চোখে মুখে একটা গভীর ভয়ের ছাপ ফুটে উঠেছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে
অরুণাভ মৃন্ময়ের হাতটা টেনে ধরে জ্যাকেটের দিকে তাকিয়ে দেখে ওর জ্যাকেটে বেশ কয়েকটা তাজা রক্তের ফোঁটা পড়ে, যেগুলো ওর জ্যাকেট বরাবর ওর পিঠ বেয়ে গড়িয়ে নেমেছে। আর সেটা দেখেই অরুণাভ বলে ওঠে, এটা যেখান থেকে পেয়েছিস আমাদের এখনই সেখানে নিয়ে চল মৃন্ময়। মনে হচ্ছে অদিতির সঙ্গে ভয়ঙ্করতম কোনো কাণ্ড ঘটে গেছে। আমার খুব ভয় করছে অরুণাভ, চল আর কোনো বিপদ না বাড়িয়ে আমরা এখান থেকে ফিরে যাই। আমরা পুরো ব্যাপারটা পুলিশকে জানাবো, তারপর অদিতি যাই হয়ে থাকুক না কেন পুলিশ সেটা খুঁজে বের করবে। আমি এখান থেকে সুরক্ষিত বেরিয়ে যেতে চাই। চিন্তা করিস না মঞ্জু, অদিতির যাই হয়ে যাক না কেন আমাদের তিনজনের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু এই মুহূর্তে অদিতির কাছে আমাদের পৌঁছাতে হবে যে করেই হোক। অরুণাভর কথার ইঙ্গিত বুঝতে ওদের কারোরই বেশি সময় লাগে না। ওরা একসঙ্গে ছুটে যায় আবার সেই জায়গাটার দিকে। আর সেখানে গিয়েই প্রথম চিৎকার করে ওঠে মঞ্জু। সাংঘাতিক ব্যাপার, কি করে সব হতে পারে? ততক্ষণ ওরা তিনজনই দেখতে পেয়েছে পাশের শুকিয়ে যাওয়া একটা গাছের ডাল প্রায় নেমে এসেছে ওই ঢালটার দিকে, আর তারই ওপর থেকে অদিতির নগ্ন দেহটা ঝুলে রয়েছে লম্বালম্বি। সারা শরীরে অজস্র আঘাতের দাগ, যেন কোনো হিংস্র পশু প্রচণ্ড রাগে তার ধারালো নখ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে অদিতির গোটা শরীরটাকে। তা থেকেই রক্ত চুইয়ে মাটিতে এসে পড়ছে ফোঁটা ফোঁটা। ওরা বুঝতে পারে মাটিতে পড়ে থাকা ডিএসএলআরটা যখন মৃন্ময় মাটি থেকে তুলতে গেছিল ঠিক তখনই মৃন্ময়ের জ্যাকেটে অদিতির শরীর থেকে বের হয়ে আসা রক্ত ফোঁটা ফোঁটা আকারে পড়ছিল। কিন্তু ওরা কেউই বুঝতে পারেনি যে অদিতির সাথে এই সাংঘাতিক ঘটনা কি করে ঘটল। আমি তোদের প্রথমেই বারণ করেছিলাম এসব জঙ্গলে বেড়াতে আসার কোনো প্রয়োজন নেই। এর থেকে বরং দীঘাতে গিয়ে সমুদ্রের ধারে 2 দিন কাটিয়ে আসলে হতো। কিন্তু আজকে শুধুমাত্র অরুণাবের কথায় শুনতে গিয়ে আমাদের এত বড় বিপদটা হলো। অরুণাভ জানে এই পরিস্থিতিতে সম্পূর্ণ ঘটনার দায় তার ওপরই এসে পড়বে। কথাটা ঠিক, মঞ্জু আর মৃন্ময় এই জঙ্গলে আসার পক্ষপাতী ছিল না। পুরো পরিকল্পনাটাই ছিল অরুণাভর। ওকে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল অদিতি। তাই এই পরিস্থিতিতেও নিজে কিছুতেই এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও অদিতির সাথে এই ঘটনাটা কি করে ঘটল, আর সবথেকে বড় কথা হলো কে ছিল গতকাল রাত্রে ওর দেখা সেই পৈশাচিক মূর্তি, সেটা যতক্ষণ না জানতে পারা যাচ্ছে ততক্ষণ সকলে ওকেই সন্দেহ করবে। মৃন্ময় সরাসরি ওকে কিছু না বললেও সে যে মানসিকভাবে মঞ্জুকেই সমর্থন করছে সেটা বুঝতে অরুণাভর অসুবিধে হয় না। দেখ, এ কথাটা ঠিক যে অরুণাভর কথা শুনে এই জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে আসাটা একেবারেই উচিত হয়নি। কিন্তু এখন আর ভেবে লাভ কি বল? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বাইরে বেরোতে হবে, যাতে আর বড় কোনো বিপদ না ঘটে। কোনো ব্যক্তিগত কারো খামখেয়ালি ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়েই ইতিমধ্যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর যেন সেটা না হয় সেটা দেখতে হবে। অরুণাভ বোঝে মৃন্ময় সরাসরি ওকে দোষারোপ না করলেও ওর কটাক্ষটা অরুণাভর উদ্দেশ্যেই করা, আর এটাই বোধহয় স্বাভাবিক। সে তার বন্ধুদের জন্য যত যাই করুক, আসল ব্যাপার হলো সময়। আর সময় বলছে অদিতির এই ঘটনার জন্য অরুণাভর দায়ী। তাই ওকে এই পরিস্থিতিতে সব কিছু মেনে নিতেই হবে। দেখ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর সেটা দিনের আলো থাকতে থাকতেই। আমার মনে হয় আমাদের এখন একে অপরকে দোষারোপ না করে অদিতির দেহটা ওখান থেকে নামাতে হবে। মৃন্ময়, তুই প্লিজ একটু হেল্প কর। এই দেখ অরুণাবু, তোর লিডারশিপে এতটা তো এলাম, বাকি পথটা আর তো সাহায্য লাগবে না রে। আমি খুব ভালো করে জানি যে এখন আমাদের কি করা উচিত।
আর কি করা উচিত নয়। তোকে আর লিডারশিপ দেখাতে হবে না রে। আর মঞ্জু, আমি এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জঙ্গলের বাইরে বের হতে যাচ্ছি। আর তুই কি করবি সেটা শুধুমাত্র তোকেই সিদ্ধান্ত নিতে হবে। আমিও বাইরে যাব। দেখ, অদিতিকে তো আমরা হারিয়েছি, কিন্তু এরপর আমি নিজেকে বলি দিতে পারবো না। ভুলে যাস না, অদিতি আমাদের খুব ভালো বন্ধু ছিল। আজ যদি ওর দেহটা আমরা আমাদের সাথে করে নিয়ে না যাই, তাহলে ওর দেহটা শিয়াল শকুনে ছিঁড়ে খাবে। সেটা আমি মেনে নিতে পারবো না। আর হতেও তো পারে ওর শরীরে হয়তো এখনো প্রাণ আছে। সেটা যতক্ষণ না নিশ্চিত করতে পারবো ততক্ষণ আমরা ওকে ছেড়ে দিতে পারি না। আর সেটা করতে পারেন একমাত্র একজন ডক্টর, আমরা নই। অরুণাবর কথা শুনে ওর দিকে প্রায় তেড়ে আসে মৃন্ময়। এই অরুণাবু, তুই কি চাস বলতো? আরে আমাদের উপর কিসের এত রাগ তোর যে আমাদের সকলকে এখানে ডেকে নিয়ে এনে এক এক করে খুন করতে চাস তুই? তোর অদিতির শরীরটা দেখে এখনো মনে হচ্ছে যে ওর শরীরে এখনো কোনো প্রাণ অবশিষ্ট আছে। আরে তুই কি পাগল নাকি একজন কোল্ড ব্লাডেড মার্ডারার? তুই আমার কথা বুঝতে ভুল করছিস মৃন্ময়। না না, আমি কোনো ভুল করছি না। আরে কলেজের সময় থেকে আমরা সকলেই জানি যে তুই অদিতিকে মনে মনে পছন্দ করতিস। ওর প্রতি তোর মনে একটা দুর্বলতা বরাবরই ছিল। কিন্তু অদিতি আর প্রলয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই তুই ওর উপর হিংসে করতে শুরু করিস রে। আর ঠিক সেজন্যই ওদের বিয়ে সামনের মাসে ঠিক হয় তুই ওর প্রতি প্রতিহিংসাবশত এখানে আসার পরিকল্পনা করিস। আর তোর চক্রান্ত বুঝতে না পেরে অদিতিও তোকে সমর্থন করে, আর তুই ওকে এখানে নিয়ে এসে খুন করাস যাতে প্রলয়ের সাথে ওর বিয়েটা না হতে পারে। কি তাই তো রাস্কেল? মৃন্ময় যখন এতটা ঝাঁঝালো সুরে কথাগুলো বলছিল তখন অরুণাব একটাও কথার উত্তর দিতে পারেনি, কারণ মৃন্ময়ের কথাগুলো হয়তো সঠিক। অদিতিকে সে সত্যিই পছন্দ করত, কিন্তু তার জন্য প্রতিহিংসা বশত সে অদিতিকে খুন করার পরিকল্পনা করবে। এই কথাগুলো শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারে না অরুণাব। মাটির ওপর মাথা নিচু করে বসে পড়ে সে এবং চুপ করে মৃন্ময়ের দিকে তাকিয়ে ওর সমস্ত অভিযোগগুলো শুনতে থাকে। শোন অরুণা, খামখেয়ালিপানার একটা সীমা থাকা উচিত। তোর মধ্যে খামখেয়ালিপানাটা যে পাগলামি মাত্রা নিয়েছে সেটা বোধহয় তুই নিজেও বুঝতে পারছিস। তাই এত কিছু ঘটে যাওয়ার পরেও যদি তোর মনে হয় যে তুই এখানে থাকবি তাহলে থাক। আমরা আর এখানে এক মুহূর্তে সময় নষ্ট করব না। আমরা অকালে মরতে চাই না। তুই ঠিক কথা বলেছিস মঞ্জু, ওর এখানে থাকতে হয়, ও থাকুক। চল আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে বেরিয়ে লোকালয়ের দিকে এগিয়ে যাই। ওরা যে যা নিজেদের তাঁবুতে ফিরে গিয়ে ওদের নিজেদের জিনিসপত্র ব্যাগে ভরে নেয়। আর তার কিছুক্ষণের মধ্যেই ওরা অরুণাবকে ওই অবস্থায় ছেড়ে হাঁটা দেয় জঙ্গল থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্যে। আর বেচার অরুণাব একাকী বসে থাকে ওর বন্ধুদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে। অরুণাব জানে এবার ওকে যা কিছু করতে হবে সব নিজেকেই করতে হবে, কিন্তু তা সত্ত্বেও অদিতির মৃতদেহকে একা ফেলে রেখে চলে যেতে ওর মন চায় না। কোনোরকমে সেই গাছের উপরে ওঠে, হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় অদিতির দেহটার কাছে। আর মেয়েটার এরকম পরিস্থিতি হয়েছে দেখে নিজের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ওর। গাছের দুটো মোটা ডালের মাঝে অদিতির কোমরের অংশটা আটকে রয়েছে, দুটো পা তার পাশের ডালে জড়িয়ে রাখা, আর দেহের ওপরের অংশটা লম্বালম্বিভাবে ঝুলে রয়েছে নিচের দিকে। কোনো মতে দেহটাকে গাছের মধ্যে থেকে বের করে ধীরে ধীরে মাটিতে নেমে আসে অরুণাব, শুইয়ে দেয় সামনের ঘাসের জমিতে। একটা সময় অদিতি ছিল ওদের ক্লাসের সব ছাত্রদের হার্ট থ্রব।
ওকে একবার ছুঁয়ে দেখার জন্য পাগল ছিল অরুণাভ সমেত বাকি সকলেই। অথচ ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, আজ এই শুনশান জঙ্গলে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় অদিতি পড়ে রয়েছে অরুণাভর সামনে। অথচ ওকে দেখে মনে সামান্য কামনার বিকৃতি জাগে না অরুণাভর। ওদের এই জঙ্গলে আসার পরিকল্পনা করে অদিতিকে হারানোর ঘটনায় চিৎকার করে কেঁদে ওঠে অরুণাভ, অদিতির মাথাটা ওর কোলে নিয়ে। ওর সারা শরীরে তখন অদিতির ক্ষত থেকে রক্ত লেগে। তারপর কিছু একটা ভেবে বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ায় অরুণাভ। পাগলের মতো অদিতির বুকের বাম দিকে ওর দু হাত রেখে জোরে জোরে পাম্প করতে শুরু করে, যদি বাইরে থেকে এই পাম্পিং দিয়ে অদিতিকে আবার বাঁচিয়ে তোলা যায়। অদিতি, অদিতি, এই অদিতি, একবার চোখ মেলে তাকা না প্লিজ। অরুণাভর কথাটা শেষ হওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো কাজ হয়। অরুণাভর মনে হয় অদিতির হাতের আঙুলগুলো যেন ধীরে ধীরে নড়ছে। সামান্য আশার আলো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আরও জোরে জোরে পাম্পিং করতে থাকে অরুণাভ। ওর মনে হয় অদিতির শরীরে এখনো কিছুটা অবশিষ্ট প্রাণ আছে। ও যেন এবার একটু একটু করে নড়ছে। এভাবে প্রায় মিনিট 10 লড়াই করার পর অদিতির শরীরে পাকাপাকিভাবে প্রাণের স্পন্দন অনুভব করে অরুণাভ। মেয়েটা এখনো বেঁচে আছে। হয়তো ওর বাইরের শরীরের আঘাত এতটাই বেশি সেটা কাটিয়ে উঠতে তার অসুবিধে হবে, তবু লড়াই করার জন্যে প্রাণে বেঁচে থাকাটা জরুরি। ওটা না হলে যে আর কিছুই করা যাবে না। অরুণাভ এক ছুটে ওর তাঁবুর কাছে গিয়ে ওর চা করার পাত্রে গরম জল বসিয়ে দেয়, আর নিজের কিট ব্যাগ থেকে ফার্স্ট এডের বক্সটা নিয়ে এসে নিজেই অদিতির শরীরের ক্ষত স্থানগুলোকে পরিষ্কার করে দিতে থাকে। অরুণাভ জানে ফার্স্ট এড সম্পর্কে ওর যতটুকু ধারণা তাতে বেশি কিছু করা ওর পক্ষে সম্ভব নয়, কিন্তু অদিতির শরীরের আঘাতের জায়গাগুলো থেকে রক্ত পড়াটা বন্ধ করার জন্য এছাড়া আর কিছুই করার নেই অরুণাভর। অরুণাভ অবলীলায় অদিতির স্তন আর পেটের কাছের ক্ষত স্থানগুলো থেকে রক্ত মুছে ব্যান্ডেজ করে দিতে থাকে। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, আর সেটা ছাড়াও আরও অনেক লড়াই ওকে লড়তে হবে। তবে এখন তার সবটাই ও লড়তে পারবে, কারণ ও জানে অদিতি বেঁচে আছে, আর সেটাই ওকে ওর লড়াই করার শক্তি যোগাবে। এসব ভাবতে ভাবতেই একবার অদিতির মুখের দিকে তাকিয়ে দেখে অরুণাভ। এতক্ষণ অদিতি নিথর দেহটা দেখে ওর মনে কোনোরূপ শিহরণ জাগেনি, কিন্তু এখনও দেখে অদিতি চোখ মেলে তাকিয়ে রয়েছে, আর ওর দৃষ্টিটা সরাসরি আকাশের দিকে। অরুণাভ বুঝতে পারে অরুণাভ যে ওর নগ্ন শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে ওর ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিচ্ছে, তার সবটাই বুঝতে পারছে অদিতি, কিন্তু ওর মধ্যে তার জন্য কোনো ভাবলেশ পরিবর্তন হয় না। উল্টে ওর অনুমতি না নিয়ে ওকে স্পর্শ করার জন্য একটু অপরাধ বোধ থেকে কিছুটা সংকুচিত হয়ে যায় অরুণাভ। কি হলো অরুণাভ? যেটা করছিস সেটা সম্পূর্ণ কর। মরা মানুষ কি ভাববে তা নিয়ে ভাবিস না। মরা মানুষ? এ তুই কি বলছিস অদিতি? তোর কিচ্ছু হবে না। আমরা এখান থেকে বের হয়ে ডাক্তারের কাছে যাব। সাধারণ কিছু ট্রিটমেন্ট পেলেই তুই ঠিক সুস্থ হয়ে যাবি। আমার এই নগ্ন শরীরটার দিকে তাকাতে তোর লজ্জা হচ্ছে অরুণাভ? লজ্জা? না না, লজ্জা কেন? আমাকে একবার জড়িয়ে ধরতে পারবি অরুণাভ? আমার সারা শরীরে অনেক যন্ত্রণা হচ্ছে রে, কিন্তু মনের ভিতরের জ্বালাটা তার থেকে বহু গুণ বেশি। আমাকে একবার জড়িয়ে ধরবি রে, সেই জ্বালাটা জোরানোর জন্য। অরুণাভ অবাক হয়ে তাকিয়ে থাকে অদিতির দিকে। ও খেয়াল করে দেখে কথাগুলো বলার সময় অদিতির চোখের পলক একবারও পড়ে না। সেই একই রকমের শূন্য দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে রয়েছে অদিতি। শুধু ওর ঠোঁটগুলো নড়ছে আর গলাটাও কেমন যেন জড়ানো। কিছুই বুঝতে পারে না ও। একটু দাঁড়া, আমি তোর জন্য একটা পোশাক নিয়ে আসছি তোদের তাঁবু থেকে। অরুণাভর কথার কোনো উত্তর দেয় না অদিতি, শুধু ওর হাত দুটো বাড়িয়ে দেয় অরুণাভর দিকে, যেন এই মুহূর্তে অদিতির আর কিচ্ছু চাই না। ওষুধ, পথ্য, খাবার, এমনকি পোশাকও। ওর নগ্নতা যে ওর বাইরের, ওর ভেতরের পরিচ্ছেদ নয়।
সেটাও খুব ভালো করেই জানে। ওর যদি কোনো কিছু দরকার থাকে সেটা একটাই জিনিস, তাহলে অরুণাভর আলিঙ্গন, আর কিচ্ছু না। কিন্তু সেই পরিস্থিতিতে ওর কি করা উচিত কিছুই বুঝতে পারে না অরুণাভ। তোর কি খিদে পেয়েছে? আমার ব্যাগে কিছু ড্রাই স্ন্যাক্স আছে, খাবি? বিস্কুটও আছে, খাবি? এবারেও অদিতি নিরুত্তর। শুধু ওর বাড়িয়ে দেওয়া হাত দুটোর আঙুলগুলো সামান্য নেড়েও বুঝিয়ে দেয় ওর এই মুহূর্তে কি চাই। আর অরুণাভর অদিতির এই মুহূর্তের মানসিক সমীকরণ বোঝার ক্ষমতা নেই, তাই আর কথা না বাড়িয়ে ও ধীরে ধীরে ধরা দেয় অদিতির দুই হাতের বাহু বন্ধনে। অরুণাভ দেখে এতক্ষণে চোখের পাতাগুলো যেন একবার নড়ে ওঠে অদিতির। আস্তে আস্তে চোখ বন্ধ করে নেয় ও, আর নিজের বাহু বন্ধনে ক্রমে আঁকড়ে ধরতে থাকে অরুণাভকে। সম্পূর্ণ নগ্ন অতিথিকে বুকে জড়িয়ে ধরতে প্রথম একটা জড়তা অরুণাভর মধ্যে থাকলেও ক্রমে তা দূর হয়ে যেতে সময় নেয় না। দুজনের বুকের ওঠানামা এক হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যেই। ওর ভিজে ঠোঁট দুটো নিজের মুখে নিয়ে চুষতে থাকে অরুণাভ। ঘড়িতে তখন প্রায় সকাল 11টা। জঙ্গলের মধ্যে এক চিলতে জায়গাতে রোদের ছটা এসে পড়ে ভাসিয়ে নিয়ে যায় সেই আদিম যুগের আদাম আর ইভকে, যাদের তখন আর কোনো কিছুই তাকিয়ে দেখার অবকাশ নেই। একে অন্যের মধ্যে হারিয়ে যেন নিজেদের খুঁজে পেতে থাকে ওরা। বাহ্যিক পৃথিবীর কোনো কিছুই ওদের তখন আর খেয়াল নেই। কোথা দিয়ে যে সময় কেটে যেতে থাকে কেউ তার খেয়াল রাখে না। কিছুক্ষণ পরে সম্বিত ফিরলে অরুণাভ বলে ওঠে, অদিতি, আমরা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছি। আমি গতকাল রাতে এক ভয়ঙ্কর অবয়ব দেখেছি। মৃন্ময় আর মঞ্জুকে আমি কিছু বলিনি, কিন্তু তোকে আমি কিচ্ছু লুকাবো না। আর সেই ভয়ঙ্কর জীবটা ফিরে আসার আগে আমাদের এখান থেকে নিরাপদ দূরত্বে চলে যেতে হবে। চিন্তা করিস না, কেউ আসবে না। আর যা প্রয়োজন ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে, আর কেউ আসবে না। অদিতির কথা কিছুই বুঝতে পারে না অরুণাভ। ওর যেন মনে হয় অদিতির প্রতিটা কথার মধ্যেই একটা রহস্য লুকিয়ে আছে। যে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েও একটু আগে গেছে, সেখানে ওর নিজেরই উচিত এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব বাইরে বেরিয়ে যেতে চাওয়া। কিন্তু অদ্ভুতভাবে ওর যেন সেরকম কোনো তাগিদই নেই। ও জঙ্গলের ভেতরেই থাকতে চাইছে। অরুণাভর মনে হয় অদিতি যেন কারোর জন্য অপেক্ষা করে আছে। একবার জিজ্ঞেস করার চেষ্টাও করেও, তোর কি হয়েছে অদিতি? তোর ব্যবহার আমার ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। তুই ঠিক আছিস তো? আমাকে ভালোবাসতে তুই কি ভয় পাচ্ছিস অরুণাভ? তোর মনে আছে প্রলয়ের সাথে আমার সম্পর্কের মাঝে তুই একদিন আমাকে বলেছিলি তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে ভালোবেসে যাবে। অরুণাভ জানে এই কথার আজ আর কোনো উত্তর হয় না। সময়ের সাথে সাথে ওদের জীবনের অনেকগুলো ধাপ ওলট পালট হয়ে গেছে। প্রলয় আর অদিতি সামনের মাসে নিজেদের সম্পর্কটাকে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে স্বীকৃতি দিতে চলেছে। সেখানে আজ অদিতির এই প্রশ্নটা শুধুমাত্র অমূলক নয়, হয়তো একটা গভীর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। অদিতি, আজ এসব কথার কোনো মানে হয় না রে। তোর কাছে না হলেও আমার আজ এই উত্তরটা ভীষণভাবে জানার দরকার। বল হ্যাঁ না না। অরুণাভ বুঝতে পারে অদিতি যেন এখন অনেকটা বেপরোয়া। এতক্ষণ সময়ও নগ্ন অবস্থায় অরুণাভর হাতের বন্ধনীতে আটকে থাকলেও একবারও সেই নিয়ে এতটুকু ওকে বিচলিত হতে দেখে না অরুণাভ। ওর এই উত্তরটাই চাই, আর সেই উত্তর হিসেবেই অদিতির বুকে নিজের মুখটা গুঁজে দেয় অরুণাভ। অদিতির হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন শুনতে পায় ও। আমাকে আজ একটা সন্তান দিবি অরুণাভ? আর কোনো দিন আমি তোর থেকে কিচ্ছু চাইব না। অরুণাভ বুঝতে পারে
আর নিজেকে সংযত রাখতে পারবে না ও। ধীরে ধীরে ও অদিতির আহানে সাড়া দিয়ে নিজেকে হারিয়ে ফেলে অদিতির মধ্যে। আর দেখে ধীরে ধীরে অদিতির চোখ মুখের কষ্টগুলো যেন একটু একটু করে কমে একটা পরম তৃপ্তি জায়গা করে নিচ্ছে। কেটে যায় আরো মিনিট 15। তারপর অরুণাবর কানের কাছে মুখটা নিয়ে এসে অদিতি ফিসফিস করে বলে, আমার সাথে ওই ঝর্ণাটার কাছে যাবি? অদিতির কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে অরুণাভ। সত্যি ওকে বুঝতে পারা অসম্ভব। আর অদিতি অরুণাবর কানের কাছে মুখটা নিয়ে এসে আবার ফিসফিস করে বলে, আমি ওই ঝর্ণার জলে স্নান করলে তুই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবি তো, ঠিক যেমনভাবে কলেজ এক্সকারশনে গিয়ে করতিস? অদিতির কথা শুনে অবাক হয়ে যায় অরুণাভ। বুঝতে পারে না অদিতি কি চাইছে। আর অরুণাভর একটা হাত ধরে টেনে নিজেই সেই সরু ঝর্ণার জলধারার নিচে গিয়ে দাঁড়ায়। জলের প্রতিটা বিন্দু ওর শরীর বেয়ে গড়িয়ে পড়তে থাকে নিচে পাথরের খাঁজে। আর অবসন্ন অদিতি চোখ বুজে দাঁড়িয়ে থাকে সেই জলের ধারার নিচে। আর ওর শরীরের প্রতিটা রুমকূপ যেন কেঁপে ওঠে ঠান্ডা জলের স্পর্শে। আর ঠিক তখনই একটা গাড়ির শব্দে হঠাৎ যেন জঙ্গলের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন হয়ে যায়। অরুণাভ শুনতে পায় বেশ কিছু মানুষের ভারী বুটের শব্দ। স্যার আসুন, এখানেই ছিল অদিতির দেহটা, তবে এখন সেটা নেই। নিশ্চয়ই ওই শয়তানটা সেটা সরিয়ে ফেলেছে। ঠিক আছে, আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, আমরা দেখছি। স্যার, অরুণাবর মতো শয়তান আমি আর দুটো দেখিনি। আরে আরে আমাদের সকলকে মেরে ফেলবার পরিকল্পনা করেই ও আমাদের এখানে নিয়ে এসেছে স্যার। অদিতিকে ও খুন করতে সমর্থ হয়েছে, আর আমাকে আর মঞ্জুকে ও খুন করতো স্যার। আমরা কোনো মতে ওখান থেকে পালিয়ে এসে নিজেদের প্রাণ বাঁচিয়েছি। ও একজন সাইকোলজিক্যাল পেশেন্ট স্যার। অরুণাভ ও মৃন্ময়ের কথা শুনে হতবাক হয়ে যায়। এসব কি বলছে মৃন্ময়? এসব যে মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আর সেটা সব থেকে বড় প্রমাণ তো অদিতি নিজেই। অদিতি যদি একবার গিয়ে ওদেরকে বলে যে অরুণাভ ওকে আক্রমণ করেনি, তাহলে এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হবে। আর সেটা মনে হতেই ঝর্ণার সেই জলধারার দিকে তাকিয়ে দেখে অরুণাভ। কিন্তু অদিতি কোথায়? এক মুহূর্ত আগেই যে অদিতি ওকে এখানে টেনে এনেছিল এই ঝর্ণার ধারে, এই মুহূর্তে তো সেখানে কেউ নেই। জলাশয়ের পাশে একাকী দাঁড়িয়ে অরুণাভ। ওই যে স্যার, ওই যে অরুণাভ ওইদিকে, ঝর্ণার ওইদিকে। মৃন্ময় দেখানো পথে পুলিশ ইন্সপেক্টর, দুজন কনস্টেবল সমেত ছুটে আসে অরুণাভর দিকে। আর চোখের পলক ফেলার মধ্যে অরুণাভকে পিচমোড়া করে বেঁধে ফেলে। স্যার, আমার কথাটা শোনার চেষ্টা করুন। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করার প্রচেষ্টা করিনি। ওরা মিথ্যে বলছে। আপনি দয়া করে ওদের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা, সে না হয় বিশ্বাস করলাম না, কিন্তু তোর গায়ের জামা কাপড়ে যে রক্তের দাগ লেগে রয়েছে সেটাও কি বিশ্বাস করব না? ইন্সপেক্টর সাহেবের কড়া কণ্ঠস্বর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে অরুণাভ। বুঝতে পারে ও যে সত্যি নির্দোষ সেটা প্রমাণ করার একমাত্র উপায় অদিতি নিজে। সেটা ছাড়া আর কোনো উপায় ওর হাতে নেই। এক প্রকার অসহায় হয়ে পড়ে অরুণাভ। স্যার, আমার কথাটা শুনুন প্লিজ। আমার অনুরোধ, আমাকে আমার কথাটা বলার সুযোগ অন্তত দিন। শুনবো, তোর সব কথা শুনবো,
তবে এখানে নয়, থানায় গিয়ে। তারপর লকআপে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলেই হবে। সব সত্যি কথা গড় গড় করে বলবি। অসহায় অরুণাভ বাধ্য হয়ে পুলিশের প্রেজেন্ট ভ্যানে উঠে ওদের সাথে রওনা হয়। আর ওদের গাড়ি ছাড়ার আগে অরুণাভ অসহায়ের মতো অদিতির জন্য অপেক্ষা করে থাকলেও অদিতি একবারের জন্য ফিরে আসে না। মেয়েটা হঠাৎ করে যেন ভ্যানিশ হয়ে যায় অরুণাভর চোখের সামনে থেকে। যাই হোক, এই মুহূর্তে ওদের গন্তব্য লোকাল থানা, যেটা সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। ইন্সপেক্টর চিরঞ্জিত থানায় ঢোকার সাথে সাথে ওর দিকে ছুটে এগিয়ে আসে একজন সাব ইন্সপেক্টর রুদ্র। স্যার, আপনার জন্য একজন ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। উনি দাবি করছেন জঙ্গলে যে খুনটা হয়েছে উনি সেটার প্রত্যক্ষদর্শী। তবে শুধুমাত্র উনি আপনার সাথে একা কথা বলতে চান। কেন? আর তাছাড়া আমরা তো ওই অরুণাভ বলে ছেলেটাকে গ্রেপ্তার করে এনেছি। জানি না স্যার, তবে ওই ভদ্রমহিলা যা বললেন আমি আপনাকে শুধুমাত্র সেটাই জানালাম। ঠিক আছে, আগে তুমি এনাদের এখানে বসতে বলো, আমি ওনার সাথে কথা বলে তারপর এদের দেখছি। এই বলে ইন্সপেক্টর চিরঞ্জিত ওনার ঘরে ঢুকে যান। সাব ইন্সপেক্টর রুদ্র এগিয়ে গিয়ে মৃন্ময় মঞ্জুকে দুটো চেয়ার দিয়ে বসতে বলে, আর লকআপ রুমের পাশের একটা বেঞ্চে বসতে দেওয়া হয় অরুণাভকে। আপনারা এখানে বসুন। স্যারের সাথে দেখা করার জন্য একজন এসছেন, উনি ওনার সাথে কথা বলে তারপর আসবেন। এদিকে নিজের চেম্বারে ঢুকে ইন্সপেক্টর চিরঞ্জিত দেখেন একজন বেশ মাঝবয়সী কিন্তু অত্যন্ত আধুনিকা ভদ্রমহিলা ওর জন্য অপেক্ষা করে রয়েছেন। নমস্কার, আপনি আমার জন্য অপেক্ষা করে আছেন? আসলে একটা কেসের ব্যাপারে অপরাধীকে ধরার জন্য যেতে হয়েছিল। যাই হোক, কে আপনি? আপনার পরিচয়টা যদি বলেন। আমার নাম প্রিয়দর্শিনী বন্দ্যোপাধ্যায়। আমি পেশায় একজন লেখিকা, আর সাথে সাথে ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আমার নাম আপনি হয়তো, আর এই আমার আইডেন্টিটি কার্ড। নিজের ব্যাগ থেকে একটা আইডেন্টিটি কার্ড বের করে ইন্সপেক্টর চিরঞ্জিত সোমের দিকে এগিয়ে ধরেন বিখ্যাত লেখিকা এবং চিত্রগ্রাহক প্রিয়দর্শিনী। আমি আপনাকে খুব ভালো করে চিনি ম্যাডাম, আমি আপনার লেখা অনেক বই পড়েওছি। আপনাকে আর আলাদা করে আপনার পরিচয় দিতে হবে না, কিন্তু আমার কাছে আপনি কেন এসেছেন সেটা তো ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আমি আজ সকালে এখানকার জঙ্গলে এসেছিলাম একটু ছুটি কাটানোর উদ্দেশ্যেই, আর আমার সবসময়ের সঙ্গী ডিএসএলআরটা তো আছেই। তাই যদি ইউনিক কিছু ফটোগ্রাফ পেয়ে যেতাম সেটা হতো আমার উপরই পাওনা। আর সেটা করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়ে যায়। আমার মনে হলো ব্যাপারটা একটা ক্রাইম, তাই আপনাকে আমি জানাতে এলাম। তবে প্রথমেই বলে দিই, আমি কিন্তু এটা কোনো সরকারি জবানবন্দি হিসাবে দিতে যেতে পারবো না। মানবিকতার স্বার্থে আপনাকে জানানো আমার কর্তব্য বলে মনে হয়েছে, তাই আমি আপনাকে জানাতে এসেছি। এবার আমার দেখা ঘটনাটার উপরে সত্যিটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। বলুন আপনি কি দেখেছেন। তবে তার আগে আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আপনি কি একটি ছেলেকে একটা মেয়েকে নির্মমভাবে খুন করতে দেখেছেন? হ্যাঁ, ব্যাপারটা ঠিক সেই রকমই। তবে সেখানে একটা ছেলে ছিল না, ছিল দুজন। সত্যি বলতে কি 3 জন, আর ওই 2 জন পুরুষ মানুষ ছাড়া আর 1 জন মহিলা ছিল। কি বলছেন ম্যাডাম? দেখুন, আমি যখন থেকে সাইটে পৌঁছই তখন আমার ক্যামেরায় 2টো তাঁবু ধরা পড়ে, আর তখন আমার মনে হয়েছিল আমি ছাড়াও জঙ্গলে আর অন্য কোনো মানুষ এসেছে রাত্রে থাকার জন্য। আর এইসব ভাবতে ভাবতেই আমার মাথায় একটা গল্পের ভালো প্লট এসে যায়।
তাই আমি ক্যামেরার লেন্স দিয়ে ওদের সকলের গতিবিধি লক্ষ্য করতে থাকি। আর তখনই আমি দেখি সেই সাংঘাতিক ঘটনা আমার ক্যামেরায় ধরা পড়ে যায়। আপনি চাইলে আমি আপনাকে সেই ছবিগুলো দিতে পারি, তবে বুঝতেই তো পারছেন আমি এটা আপনাকে অফিসিয়ালি দিতে পারবো না। আমি সরাসরি এই ঘটনার মধ্যে জড়িত থাকতে চাই না। ঠিক আছে, কিন্তু ম্যাডাম আপনি যে ওদের অনুমতি ছাড়া ওদের ছবি তুলছিলেন সেটাও তো অনুচিত কাজ, তাই নয়? হ্যাঁ মানছি এটা অনুচিত, কিন্তু ক্রাইম নয়। আর ওরা যেটা করেছে সেটা ক্রাইম, সেটা মার্ডার। আর আমার মনে হয় আপনার এখন সেই দিকটাই খেয়াল করাটা উচিত। ঠিক আছে, আপনি বলুন, আমি শুনছি। আর ওদের কাছ থেকে আমি এখনো পর্যন্ত যা জবানবন্দি পেয়েছি তার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আমি খেয়াল করে দেখি ওদের একটা তাঁবুর ভিতরে দুজন ছেলে ছিল। অরুণাভ আর মৃন্ময়। হতে পারে, আমি কারোরই নাম জানি না। আর একটা তাঁবুতে ছিল দুটি মেয়ে। আর এদের একজন অনেক ভোরে উঠে আশেপাশে ঘুরতে গেলেও আরেকজন যায়নি, তাঁবুতেই ঘুমোচ্ছিল। ওরা অদিতি আর মঞ্জু। তাঁবুতে মঞ্জু ঘুমিয়েছিল আর অদিতি ভোরে উঠে বেড়াতে বেরিয়েছিল। দেখুন, আমি তো বললামই আমি কারোরই নাম তো জানি না। আমি শুধু যা দেখেছি সেটা বলছি। আমি দেখি ওই মেয়েটা যখন তাঁবু থেকে বের হয়ে যায় তখন একটা ছেলে এসে ওই মেয়েটার তাঁবুতে ঢোকে। মেয়েটার তাঁবুতে? মানে যেখানে মঞ্জু ঘুমিয়েছিল? কিন্তু কোন ছেলেটা? মানে চেহারার কোনো বর্ণনা? অরুণাভ না মৃন্ময়? না, ছেলেটা ওই দুটো ছেলের মধ্যে ছিল না, অন্য কেউ ছিল, তৃতীয় জন। তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। ছেলেটা খুব সাবধানে পা টিপে টিপে এসে ওই মেয়েটার তাঁবুতে ঢুকে যায়। তার মানে ওই ছেলেটা রাতে আশেপাশে কোথাও ছিল। তৃতীয় ছেলে? কই মঞ্জু বা মৃন্ময় তো আর কারোর কথা বলেনি। আচ্ছা ম্যাডাম, তখন কি ওই তাঁবুর মেয়েটি ঘুমিয়েছিল? না না, মেয়েটা জেগেই ছিল। আমার ক্যামেরায় ছবি আছে। মেয়েটা উঠে বসে ওই নতুন আসা ছেলেটার সাথে কথা বলছিল। মিনিট 15 পর ওই ছেলেটা মেয়েটার তাঁবু থেকে বের হয়ে গেলে মেয়েটা আবার শুয়ে ঘুমানোর অভিনয় করে। আর ওদের দেখে আমার মনে হয়েছিল মেয়েটির সাথে ছেলেটির যথেষ্ট ইন্টিমেসি ছিল। ইন্টিমেসি আর ঘুমানোর অভিনয়? হ্যাঁ, সেরকমই তো মনে হয়েছিল। তারও কিছুক্ষণ পরে ওই অন্য মেয়েটি ফিরে এলে ওরা ওকে ডাকাডাকি করে ঘুম থেকে তোলে। অথচ আমি দেখেছি মেয়েটি তার আগেই উঠে পড়েছিল আর সেই তৃতীয় ছেলেটির সাথে কথা বলছিল আর ইন্টিমেটও হয়েছিল। আচ্ছা, তারপর? তার কিছুক্ষণ পরে ওই অন্য মেয়েটা জঙ্গল থেকে ঘুরে ফিরে এলে ওরা ওই তাঁবুর মেয়েটিকে জাগায়। আর তারপর ওরা কোন কারণে ডান দিকের একটা উঁচু টিপের দিকে এগিয়ে গিয়েছিল। হ্যাঁ, মঞ্জু সেই রকমই বলেছিল। আর সেখান থেকে ফিরে এসে আর ওরা অদিতিকে দেখতে পায় না। পাবে কি করে? তার মধ্যেই আসলে ওই তৃতীয় ছেলেটা ওই টিপের আড়ালে লুকিয়েছিল। সে এক চোখের নিমেষে ওই উপরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে পিছন থেকে মুখ চেপে ধরে পিছন থেকে মুখ চেপে ধরে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে। জানেন ইন্সপেক্টর, ওই মেয়েটা তখন যন্ত্রণায় ছটফট করছিল। ওকে ওরা এতটাই শক্ত করে চেপে রেখেছিল ওই ছেলেটা ওর হাত দুটো পিছনে করে ধরে মাটিতে চেপে রাখে। আর ওই অন্য মেয়েটা পাগলের মতো ধারালো কিছু দিয়ে আক্রমণ করে ওকে। ওই মুমূর্ষ আক্রমণে যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ফেলে মেয়েটা। আর ঠিক তখনই ওই ছেলেটা মেয়েটার মুখ পিছন থেকে চেপে ধরে। আপনি কি বলছেন ম্যাডাম, ওই মেয়েটাকে মানে অদিতিকে অন্য মেয়েটা মানে মঞ্জু আক্রমণ করেছিল আর তৃতীয় ছেলেটা ওকে মাটিতে চেপে ধরে রেখেছিল? তার মানে মঞ্জু এখনো পর্যন্ত যা যা বলেছে তার সবটা বানানো, মিথ্যা। আর এই তৃতীয় ছেলেটাকে? সেটা তো আমি জানি না ইন্সপেক্টর, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, শুধুমাত্র তাই নয়, মেয়েটাকে কুপিয়ে খুন করার পর যখন ওই প্রথম মেয়েটা ওর বাকি দুই বন্ধুর কাছে ফিরে যায় তখন ওই তৃতীয় ছেলেটাই মেয়েটার রক্তাক্ত দেহটা টানতে টানতে ওই গাছের উপরে তুলে দিয়েছিল। কি বলছেন ম্যাডাম? আপনি এর পুরো ব্যাপারটা নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি শুধু নিজে দেখিনি, আমার এই DSLR-এও ছবি তোলা আছে। আমি সেগুলো আপনাকে দিচ্ছি, তাতে আপনার তদন্তের অনেক সুবিধা হবে। নিশ্চয়ই ম্যাডাম, আমি
ওই মঞ্জু নামে মেয়েটাকে খুন এবং মিথ্যা কথা বলে পুলিশকে ভুল পথে চালনা করার অপরাধে সর্বোচ্চ শাস্তি দেব, আর সাথে ওকে যে ছেলেটা সাহায্য করেছিল তাকেও। আপনি কিছু ভাববেন না। ক্যামেরা থেকেও স্টোরেজ চিপটা খুলে প্রিয়দর্শিনী ইন্সপেক্টর চিরঞ্জিতের হাতে দেয়। এতক্ষণে সেটা নিজের ল্যাপটপে সেট করতেই ল্যাপটপের স্ক্রিনে প্রত্যেকটা ঘটনার ছবি ভেসে ওঠে, আর সেগুলো দেখতে দেখতে ইন্সপেক্টর চিরঞ্জিতের চোয়াল শক্ত হয়ে ওঠে। ঠিক আছে ইন্সপেক্টর, এবার আমি আসি। একজন সচেতন নাগরিক হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমার উচিত আপনাকে সাহায্য করা। আমি সেটাই করলাম, বাকি দায়িত্ব আপনার। আমি এখন আসছি। আর একটা অনুরোধ, প্লিজ এই কেসটা আমাকে আর জড়াবেন না। বুঝতেই পারছেন আমি এই সমস্ত ফালতু ঝুটঝামেলার মধ্যে থাকতে চাই না। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের যে সাহায্য করে দিলেন সেটাই যথেষ্ট, বাকি ব্যাপারটা আমি দেখে নেব। সব থেকে বড় কথা হলো, ওদের মিথ্যা কথা শুনে আমি ভেবেছিলাম অরুণাভ বলে ছেলেটাই আসল দোষী, কিন্তু এখন বুঝতে পারছি ওদের করা সমস্ত অভিযোগই মিথ্যে সাজানো। ওই ছেলেটা আসলে নির্দোষ। ওকে, অল দ্য বেস্ট অফিসার। আমি তাহলে এখন আসি। ইন্সপেক্টর চিরঞ্জিতের সঙ্গে হেসে হ্যান্ডশেক করে ঘর থেকে বেরিয়ে যান বিখ্যাত লেখিকা ফটোগ্রাফার প্রিয়দর্শিনী বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়ে যাওয়ার সময় একবার আর চোখে চেয়ারে বসে থাকা মঞ্জু আর মৃন্ময়ের দিকে তাকিয়ে একটু দাঁড়ান তিনি। তারপর কিছু একটু ভেবে আবার সোজা এগিয়ে যান দরজা দিয়ে। আর ঠিক তখনই অরুণাভ দেখে ওর ঠিক পাশের বেঞ্চে বসে রয়েছে অদিতি। খুব আলতো করে ওর হাতে স্পর্শ করে অদিতি। অদিতি, বল। তুই তখন কোথায় চলে গেলি অদিতি? ওরা তো আমাকে তোকে খুন করার জন্য ধরে নিয়ে এসেছে। জানিস, মঞ্জু আর মৃন্ময় পুলিশকে বলেছে তুই নাকি আর বেঁচে নেই, আমি নাকি তোকে খুন করেছি। তুই একবার পুলিশ অফিসারকে গিয়ে বলে দে না রে, তুই মরে যাসনি, আমি তোকে খুন করিনি। আমি পুলিশকে সব বলেছি, যা যা প্রমাণ দেওয়ার সেসব প্রমাণও দিয়ে দিয়েছি। তুই আর চিন্তা করিস না। কিন্তু এসব কি হয়ে গেল বলতো অদিতি? আমি যে এসবের কিছুই বুঝতে পারছি না। তুই এসব বুঝতে পারবি না অরুণাভ, কারণ তুই আমাদের সকলকে বিশ্বাস করেছিলিস আমাদের মতো করে। আমাদের ভিতরের অন্ধকারময় দিকটা তুই জানতিস না, আর এই একটা জায়গাতে আমাদের চিনতে তুই ধোঁকা খেয়েছিস। মানে এ তুই কি বলছিস অদিতি? আমি মানুষ চিনতে ধোঁকা খেয়ে গেছি মানে? আমাদের সকলেরই মনের ভিতর আরও একটা সত্তা লুকিয়ে থাকে জানিস, যেটা বাইরের মতো স্বচ্ছ নয়, বেশ অনেকটা ধোঁয়াশা ভরা। আসলে আসলে আমি বেশ কিছুদিন ধরে সন্দেহ করছিলাম মঞ্জু আর প্রলয়ের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে। আমাকে না জানিয়ে দিনের পর দিন ওরা অন্য জায়গায় দেখা করত, আর আমি জানি, আমি নিশ্চিত ওদের মধ্যে শারীরিক সম্পর্কটাও আছে। আর কয়েকদিন আগে আমি প্রলয়ের মোবাইল থেকে ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত হয়ে যাই। প্রলয় শুধুমাত্র আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল, আমার বাবার টাকা কড়ি আর সম্পত্তির লোভে। কিন্তু জানিস, ও না মন থেকে আমাকে কোনোদিন ভালোই বাসেনি। আমার কাছে ধরা পড়ে যাওয়ার পরেই একটা নতুন চক্রান্ত করে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। আর আর সেই কারণেই তুই এখানে আসার পরিকল্পনা করছিস জানতে পারার পরেই ও ওর পরিকল্পনাটাকে চূড়ান্ত করে, আর সেটা করে মঞ্জুর সহায়তায়। আজ সকালে এখানে এসে প্রলয় আর মঞ্জু আমার উপর চড়াও হয়। এসব তুই কি বলছিস অদিতি? প্রলয়ের সঙ্গে তোর সামনের মাসের রেজিস্ট্রি, আর ও তোকে
খুন করার পরিকল্পনা করবে? তুই বর্তমান আর ভবিষ্যতের মধ্যে গুলিয়ে ফেলছিস অরুণাভ। আমার থেকে আমার বাবার সম্পত্তির যে ও কিছুই পাবে না জানতে পারার পর ও আমার সাথে রেজিস্ট্রি করতো না। আর ওর সঙ্গে কথা কাটাকাটির সময় আমি তোর কথা বলে ফেলেছিলাম। ঠিক সেই কারণে ও ওর পরিকল্পনা এমনভাবে সাজায় যাতে আমার সাথে সাথে তোর ওপরও প্রতিশোধটাও নেওয়া হয়ে যায়। আমাকে খুন করে সেই খুনের দায়ভার তোর উপর চাপিয়ে দিতে পারলেই ওর আমাদের দুজনের প্রতি প্রতিশোধ নেওয়াটা হয়ে যেত, আর ওকেও কেউ সন্দেহ করতো না। আর সেই কারণে ও গতকাল রাত্রে এখানে এলেও আমাকে কিছু করেনি। তার কারণ ও খুব ভালো করেই জানতো ওকে সবটা করতে হবে তোর উপস্থিতিতে, যাতে মঞ্জু পুলিশকে নিশ্চিত করতে পারে যে তুই আমাকে খুন করেছিস। কিন্তু এই সব কিছু যদি তুই জানতিসই, তাহলে তুই এখানে আসার পরিকল্পনা করার সময় আমাকে বললি না কেন? আমি তাহলে তখনই প্ল্যানটা ড্রপ করে দিতাম। আমি তখন বুঝতে পারিনি রে। সকালবেলা ওরা দুজন মিলে যখন আমার উপর ধারালো ছুরি দিয়ে আঘাত করছিল, তখন ওদের মুখের পৈশাচিক হাসিটা আমি দেখেছি। আর ওদের কথা থেকে আমি তখন বুঝতে পারি আমার পিছনে ওরা কত বড়, কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। কিন্তু অদিতি, এই সব কিছু তো পুলিশের কাছে প্রমাণ করা সম্ভব নয়। তুই যদি একবার গিয়ে বলে দিস তুই এখনো মারা যাসনি, একমাত্র তবেই পুলিশ আমাকে মুক্তি দেবে। না হলে ওরা শুধু আমার মুখের কথা বিশ্বাস করবে না রে। একবার তোকে ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুই আর আমাকে বিশ্বাস করতে পারিস না, তাই না রে অরুণাভ? না, তোকে আমি বিশ্বাস করি অদিতি, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেটা করব। আজকের পর থেকে আমরা সব সময় একসাথে থাকব। দেখিস, আমি তোকে কোনোদিন আর হারাতে দেব না। অরুণাভর কথা শুনে হালকা হেসে ঘরের দরজার দিকে এগিয়ে যায় অদিতি। অরুণাভ দেখে দরজা দিয়ে বয়ে আসা হালকা হাওয়ায় অদিতির ওড়নাটা উড়ছে, তবে অদিতি তাকিয়ে রয়েছে সদ্য সন্ধ্যা নামা দূরের জঙ্গলের দিকে। না রে, এই জন্মে আর সেটা সম্ভব হবে না রে অরুণাভ। আমাকে এবার যেতে হবে। সাব ইন্সপেক্টর রুদ্র ওনার দলবল নিয়ে আমার দেহটা উদ্ধার করেছেন, আর আমার ডিএসএলআর ক্যামেরাটা ইন্সপেক্টর সোমের কাছে আছে। ওটা তুই তোর কাছে নিয়ে রাখিস, মনে রাখিস ওটা ছিল বলেই আমি আজ তোকে নির্দোষ প্রমাণ করতে পারলাম। অদিতির কথা শুনে চমকে ওঠে অরুণাভ। মানে তুই এসব তোর ক্যামেরা ইন্সপেক্টরের কাছে কি করে গেল? আমি তাকে দিয়েছি, তবে উনি সেটা জানেন না। উনি জানেন লেখিকা প্রিয়দর্শিনী দিয়েছেন। কেসটা মিটে গেলে তুই ওটা তার কাছ থেকে নিয়ে নিস, কেমন? লেখিকা প্রিয়দর্শিনী বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে কি করে এলেন? তিনি কিভাবে এই কেসের সাথে যুক্ত? উনি তো লেখিকা, তার কাছে ক্যামেরা? না না না, কোনোভাবেই যুক্ত নন। ভদ্রমহিলা এখানে কোনো এক সাহিত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। ফেরার পথে তার গাড়ির দুর্ঘটনা হয় এই আধ ঘন্টা আগে। ইন্সপেক্টর সোমের কাছে পৌঁছানোর জন্য আমার একটা অন্য শরীর প্রয়োজন ছিল। প্রিয়দর্শিনী একজন লেখিকা, এটা সবাই জানে। তার ফটোগ্রাফির শখটা আমি আরোপ করেছি। ইন্সপেক্টর সোম কোনো সন্দেহ করেননি। অদিতি দেখে অরুণাভর মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে। অদিতি কি বলছে সেটা কিছুই ও বুঝতে পারছে না। অরুণাভ, তোকে শেষবারের জন্য একটা কথা বলতে চাই অরুণাভ। তোর থেকে যে ভালোবাসা আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আর আজ তুই আমার জীবনটা সম্পূর্ণ করে দিয়েছিস। আর আমার কিচ্ছু চাওয়ার নেই রে এই পৃথিবী থেকে। এবার আমি হাসি মুখে বিদায় নিতে পারবো। ধীরে ধীরে অরুণাভর চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায় অদিতি, আর দরজার দিকে উদাস মনে তাকিয়ে থাকে অরুণাভ। ও জানে
কত আনন্দ নিয়ে ও এই জঙ্গলেই একটা রাত অ্যাডভেঞ্চার করার পরিকল্পনা করেছিল। কিন্তু অরুণাভ বুঝতে পারেনি যে তার অজ্ঞাতে আরও একটা পরিকল্পনা চলছে, আর সেই পরিকল্পনাটা এতটাই মারাত্মক যে ওর থেকে কেড়ে নিয়ে যায় ওর সব থেকে কাছের মানুষ অদিতিকে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ অরুণাভর মাথায় একটা প্রশ্ন আসে, অদিতি যদি সকালে প্রলয় আর মঞ্জুর আক্রমণে মারাই গিয়ে থাকে, তাহলে ওর সাথে তাহলে কি অদিতি চেয়েছিল একটি বারের জন্য সেই মানুষটাকে জড়িয়ে ধরতে যে ওকে মন থেকে ভালোবেসেছিল, আর সেই জন্যই শেষ বেলায় অদিতি এই কথাটা বলে গেল? কথাটা মনে হতেই মনের ভেতরটা মুচড়ে ওঠে অরুণাভর। সারাদিনের মধ্যে সেই প্রথমবার উপলব্ধি করে অদিতি ওকে ছেড়ে চলে গেছে, অনেক অনেক দূরে চলে গেছে। এবার বাকি গোটা জীবনটা অরুণাভ একা, লক্ষ লক্ষ যোজন মেরু প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন পরাজিত সৈনিক। আজ আপনারা শুনছিলেন শিবাঙ্গনের কলমে লেখা কাটাকুটির খেলা সকল পর্ব একসঙ্গে। কতকের ভূমিকায় আমি রাজ, অরুণাভর ভূমিকায় শুভ, অদিতির ভূমিকায় নবনীতা। এছাড়াও অন্যান্য ভূমিকায় কণ্ঠ দিয়েছেন প্রেরণা, অগ্রাজ, প্রদীপ্ত ও আরও অন্যান্যরা। ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি শুভরাত্রি।